বিরতিহীন সংবাদ দুপুরের এই আয়োজনে স্বাগত সবাইকে। আপনাদের সাথে আছে জাহিদুল বাশার এবং আমি ফারহানা লোপা। শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনাম। চালের বাজার নিয়ন্ত্রণে আমদানি শুল্ক কমিয়ে 25% করল সরকার। প্রয়োজনে কৃষকের কাছ থেকে ধান সংগ্রহ। এমপি পাপুলের স্ত্রী, কন্যা ও প্রতিষ্ঠানের 617টি ব্যাংক হিসাব জব্দের নির্দেশ। ক্রোক হচ্ছে 92টি স্থাবর সম্পত্তি। মানুষের মৌলিক চাহিদা পূরণে কাজ করছে সরকার, বললেন প্রধানমন্ত্রী। নতুন উড়োজাহাজ ধ্রুবতারার উদ্বোধন। রাজধানীতে মাদক বিক্রির স্থান ও ব্যবসায়ীদের সব তথ্যই জানা পুলিশের। ম্যানেজ করে অবাধে চলছে বেচাকেনা। সড়কমন্ত্রীর উদ্বোধনের পরও সিলেটের 2 রুটে বিআরটিসির বাস চলতে শ্রমিকদের বাধা, ভাঙচুর, ক্ষুব্ধ স্থানীয়রা। শিরোনাম জানাচ্ছিলাম, এবারে বিস্তারিত। বাজার নিয়ন্ত্রণে চালের আমদানি শুল্ক 62.5% থেকে কমিয়ে 25% করেছে সরকার। চালের বাজার স্থিতিশীল রাখতে আমদানি খরচ কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সকালে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এক অনলাইন সংবাদ সম্মেলনে এসব কথা জানান। ভোক্তা ও কৃষকের দিক বিবেচনায় রেখে সীমিত পরিসরে আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন খাদ্যমন্ত্রী। এছাড়া বাজার নিয়ন্ত্রণে সরকারি নজরদারি আরও বাড়ানোর পাশাপাশি সরকার মিলারদের কাছ থেকে মাথা নত করবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। মিলাররা চাল না দিলে প্রয়োজনে কৃষকদের কাছ থেকে প্রায় 20 লাখ মেট্রিক টন ধান সংগ্রহ করবে বলেও জানান মন্ত্রী। তিনি আরও বলেন, বাজার নিয়ন্ত্রণে প্রয়োজন অনুযায়ী চাল আমদানি করবে সরকার। পাশাপাশি মন্ত্রণালয়ের তদারকি আরও বাড়ানো হবে। এদিকে চলতি বছর কৃষকরা ন্যায্য মূল্যে ধান বিক্রি করতে পেরেছে বলেও সংবাদ সম্মেলনে জানান খাদ্যমন্ত্রী। বাজার নিয়ন্ত্রণ থাকার জন্য যখন যতটুকু আমদানি করা প্রয়োজন আমরা সেটা করব, কারণ আমরা বড় সিজন আসার আগে যতটুকু বেসরকারিভাবে আমদানি করে বাজার নিয়ন্ত্রণ করা যায় সেটুকু করব। আবার বড়োর সময় যদি আমরা যদি দেখি যে এই অবস্থা আছে তখন আবার আমদানি চিন্তা করব। দুদক সিআইডির করা 2 মামলায় সংসদ সদস্য শহীদ ইসলাম পাপুল ও তার স্ত্রী এবং কন্যার ব্যক্তিগত কয়েকটি প্রতিষ্ঠান মিলে মোট 617টি ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দিয়েছে আদালত। সকালে মহানগর দায়রা জজ ইমরুল কায়েসের আদালত এই নির্দেশ দেন। আইনজীবীরা জানান, দুদকের করা অর্থ পাচার মামলায় লক্ষ্মীপুর 2 আসনের সংসদ সদস্য পাপুল, তার স্ত্রী সেলিনা, মেয়ে ওয়াফা এবং তার শ্যালিকার 617টি ব্যাংক অ্যাকাউন্ট জব্দের নির্দেশ দেয় আদালত। একই সাথে তার 92টি তফসিলভুক্ত স্থাবর সম্পত্তি ক্রোক করার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া পল্টন থানায় সিআইডির করা আরেকটি অর্থ পাচার মামলায় পাপুল ও তার পরিবার এবং আরও 2 প্রতিষ্ঠানের নামে করা 53টি ব্যাংক হিসাব জব্দেরও নির্দেশ দিয়েছেন আদালত। রাজধানীতে কোথায় মাদক বিক্রি হয়, কারা কারবারি, সব তথ্যই রয়েছে পুলিশের কাছে। ব্যবসায়ীদের দাবি, তাদেরকে ম্যানেজ করে দিনের পর দিন মাদক বেচাকেনা চলছে। অভিযোগ রয়েছে পুলিশের অনেক সদস্য এর সঙ্গে সরাসরি জড়িত। এ কারণেই মাদক ব্যবসা নির্মূল হচ্ছে না বলে মনে করেন অপরাধ বিশ্লেষকরা। পুলিশ আমাদেরকে 2 তলাতে নিয়ে রাখার কথা ছিল, সেখান থেকে 2 তলাতে না নিয়ে 4 তলাতে নিয়ে গেছে। ফ্যামিলি যখন গেছে তখন তাদেরকে বলছে যে ওদেরকে মামলা দিয়ে কারাগারে পাঠিয়ে দিবে। আমাদেরকে ছাড়ার জন্য তারা 2 লাখ টাকা দাবি করে। 2 লাখ টাকা দেওয়ার মতো সামর্থ্য আমাদের নেই। আমারে বললো 45,000 টাকা দিবেন নেই, পরে 30,000 কম নিব না, পরে আমি কান্দার পরে 27,000 টাকা নিছি। কোর্টে চালানের হুমকি দিয়ে অর্থ আদায়। 26 নভেম্বর মিরপুরের পল্লবী থেকে মাদক সেবনের অপরাধে আটক হওয়ার ঘটনায় পুলিশ সদস্যের বিরুদ্ধে এমন অভিযোগ। যদিও অস্বীকার করেছেন অভিযুক্ত পুলিশ সদস্য। ক্যামেরার সামনে না এসে ফোনে দাবি করেন সব অভিযোগ ভিত্তিহীন। আমি আপনাকে আগেও বলছি যে আপনি যার বিষয়ে জানতে চাচ্ছেন, যে তারিখের কথা বলতেছেন, আমি ওই তারিখে এবং ওই ব্যক্তি কাউকে আমি গ্রেফতার করি নাই। মাদক সহ আটকের পর টাকার বিনিময়ে ছাড়া পাওয়ার অনেক প্রমাণ রয়েছে। এই অভিযোগও পুলিশ সদস্যের বিরুদ্ধে।
আমাকে বিভিন্ন রকম ভয় দেখানো হচ্ছে। টাকাটা গুনলো, দেখলো যে ৫,০০০ টাকা আছে, কারণ ৩ পিস। তো বলতেছে আমি আপনাকে ছেড়ে দিতে পারি যদি টাকাটা আমার কাছে দেওয়া হয়। শুধু তাই নয়, পুলিশের সাথে সখ্যের চাঞ্চল্যকর তথ্য দেন মাদক ব্যবসায়ীরা। উঠে আসে মাদকের বড় ব্যবসায়ীদের ধরাছোঁয়ার বাইরে থাকার কারণ। যদি 100% মাল পাই, হয়তো 30% মাল থানায় জমা দেয়, 70% মাল পুলিশে ব্যবসায়ীদের কাছে দিয়ে আবার দেখা যাচ্ছে নতুন করে টাকা পয়সা যেটা বেঁচে তোমরা চলো আমাদের দাও। যারা কথা শুনে না তাদেরকে ধৈর্য দিয়ে দিচ্ছে, আর যারা ব্যবসা করছে তাদেরকে রেগুলার তারা নিজের আশ্রয়তে রাখছে। সব নতুন নতুন মানুষ তারা দাঁড়ায় রাখছে, যেমনি মানুষ চিনতে পারে না, জানতে পারে না। অভিযোগ পুরোপুরি অস্বীকার করেনি ডিএমপি সদর দপ্তর। বলছে মাদকের সাথে জড়িত সব পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। একজন সাধারণ মাদক ব্যবসায়ী এবং পুলিশের সদস্য, তাদের মধ্যে আমরা কোনো ফারাক রাখি নাই। এই ধরনের ঘটনা পুলিশে কোনোভাবে আর স্প্রেড না করতে পারে, পুলিশের কোনো সদস্য যাতে মাদক ব্যবসা বা মাদক সেবনের সাথে সংশ্লিষ্ট না হয়, এই মেসেজটা যদি পুরা বাহিনীর মধ্যে দেওয়ার জন্য যা যা করা প্রয়োজন এটা কিন্তু আমরা করছি। অপরাধ বিশেষজ্ঞরা বলছেন মাদকের সাথে পুলিশের সংশ্লিষ্টতায় আস্থা হারাচ্ছে মানুষ। সংশয় আর নিরাপত্তাহীনতায় তৈরি হচ্ছে নতুন সংকট। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আমরা আগে জানিয়েছি যে চাল আমদানিতে 25% শুল্ক কমানো হয়েছে। এসব বিষয় নিয়ে আরো বিস্তারিত জানবো। এর কতটা প্রভাব পড়বে দেশের খাদ্যের বাজারে, বিশেষ করে চালের বাজারে। খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক জনাব সরোয়ার মাহমুদ এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন। সরোয়ার মাহমুদ, আপনাকে স্বাগত জানাচ্ছি। শুরুতে একটু জানতে চাইবো, এই যে আমদানি শুল্ক 25% করার ফলে বাজারে আসলে এর ইতিবাচক প্রভাব কি পড়বে এবং ঠিক কোন প্রেক্ষাপটে দাঁড়িয়ে 25% করতে হলো? আপনাদের যে লক্ষ্য তা কতটা বাস্তবায়িত হবে? ধন্যবাদ। আপনারা সবাই লক্ষ্য করেছেন, আমরাও লক্ষ্য করেছি যে দেশে খাদ্যশস্যের যে দাম সেটা কিছুটা অস্থিতিশীল ছিল, অর্থাৎ বৃদ্ধির প্রবণতা লক্ষ্য করা গেছে। আমরা সেজন্য এই শুল্কটা সরকার হ্রাস করেছে এবং এটি আমরা আশা করছি যে কিছু আমদানি হলে বাজারে এটার প্রভাব পড়বে। ইতিমধ্যে আমরা সরকারি পর্যায়ে আন্তর্জাতিক টেন্ডার এবং G2G-র মাধ্যমে আনার ব্যবস্থা করেছি খাদ্যশস্য। তো আমরা যদি প্রাইভেট সেক্টরের কিছু সুযোগ দেই সীমিত আকারে, সীমিত সময়ের জন্য, তাহলে বাজারের আস্থা মানুষের ফিরে আসবে এবং বাজারে যে একটা অস্থিতিশীল অবস্থা, অর্থাৎ ঊর্ধ্বগামী গতির যে প্রবণতা আছে সেটা অনেকখানি কমানো সম্ভব হয় বলে আমরা মনে করছি। তো আমার বিশ্বাস যে এর প্রভাব পড়বে এবং অতীতে আমরা এ ধরনের আমদানি অতীতেও করা হয়েছে বিভিন্ন সময়। শুধু বাজারকে স্থিতিশীল করার জন্য সরকার বাজারকে বিভিন্ন ভাবে করে থাকে, স্থিতিশীল করে থাকে বিভিন্ন কৌশলের মাধ্যমে, বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে। তারই একটি অন্যতম হচ্ছে আমদানি শুল্ক হ্রাস করা। এই আমদানি শুল্ক হ্রাস করার মাধ্যমে আমরা এর একটি প্রভাব দেখতে পাবো বলে আশা করছি এবং সাধারণ ভোক্তারা এর দ্বারা উপকৃত হবে। তবে আমরা এটাও খেয়াল রাখবো যেন খাদ্যশস্যের দাম কমার সাথে সাথে ধানের দামটাও যেন স্থিতিশীল পর্যায়ে থাকে, যাতে কৃষকরাও ক্ষতিগ্রস্ত না হয়। আপনারা 62% থেকে 25%, তার মানে 37% শুল্ক কমিয়ে এনেছেন, যে জন্য অর্থাৎ এতদিন বাজার তাহলে একটি কারসাজির মাধ্যমে চলতো বা বাজারে এক ধরনের কৌশল করে দাম বাড়ানো হতো, সেই বিষয়টি অনেকটা এখন স্পষ্ট। আগামী দিনে শুধু তো আমদানি করলে হবে না, ব্যবসায়ীদের নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে আপনাদের লক্ষ্য উদ্দেশ্য কি? ব্যবসায়ীদের নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে ধন্যবাদ। ব্যবসায়ীদেরকে নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে আমরা মনিটরিং এর ব্যবস্থা করেছি, জোরদার করেছি এবং আমাদের যে মিল পর্যায়ে ধানগুলো তো মিল হয়েই তো বাজারে আসে, আমাদের মিলের যে ধারণ ক্ষমতা বা তাদের যে মজুত করার ক্ষমতা সেটাকেও কিন্তু আমরা কিছুটা হ্রাস করেছি। যে আমাদের যে পাক্ষিক যে ক্ষমতা আছে মিল ছাঁটাইয়ের, সেটিকে আমরা সেটিকে একটু কমিয়ে এনেছি। আগে 5 গুণ পর্যন্ত তারা মজুত করতে পারতো, সেটা এসআরওর মাধ্যমে আমরা সম্প্রতি এটাকে 3 গুণে নামিয়ে আনা হয়েছে। তা আমার বিশ্বাস যে যদি কেউ অনৈতিকভাবে এ ধরনের মজুত
করে থাকে এবং বাজারকে প্রভাবিত করে এবং সরকার বা সাধারণ মানুষের জন্য সমস্যার সৃষ্টি করে, তবে সেক্ষেত্রে তাদের বিরুদ্ধে আমরা আইনগত কিন্তু ব্যবস্থা। এর আগে দেখা গেছে চালের বাজার, বিশেষ করে অটো রাইস মিলগুলো কিন্তু খুব বেশি জেলায় না, কুষ্টিয়া, নওগাঁ সহ এই বেশ কিছু জায়গার মধ্যেই সীমাবদ্ধ, কয়েকটি জেলার মধ্যে। সেখানে দেখা গেল ধানের সময় ধানের দাম পান না কৃষকরা, আবার যখন চালের দাম নিয়ে আপনারা কথা বলতে যান তখন বলা হয় যে ধানের দাম বেশি। মানে এর থেকে আসলে উত্তরণের উপায় কি? প্রতি বছর তো এই জায়গায় ঘুরপাক খাচ্ছে। আপনি জি, যে আমাদের মার্কেট এখন ওপেন মার্কেট ইকোনমিতে সরকারি হস্তক্ষেপ কিন্তু খুব কম করতে চায়। তো সরকার যেহেতু কম হস্তক্ষেপ করতে চায়, কাজেই আমরা চাই যে এর সাথে যারা সম্পৃক্ত আছেন সকলেই এর সাথে এমন একটি আচরণ করবেন যাতে করে সরকার দেশের একটি স্থিতিশীল বাজার পরিস্থিতি বজায় রাখতে সক্ষম হয়। যখনই এই ভারসাম্যহীনতা তৈরি হয় তখনই কিন্তু আমরা বিভিন্ন ধরনের কার্যক্রম নিয়ে থাকি। তো এই ঘটনা যে প্রথম হয়েছে এমনটি নয়, আমরা সামনে এটাকে আরো ক্লোজলি যাতে করে আমরা বুঝতে পারি যে কোথায় সমস্যাগুলো হচ্ছে এবং এই যে চেইনটি আছে একদম ভোক্তা থেকে শুরু করে একদম ফার্ম গেট পর্যন্ত, ফার্ম যে মানে অর্থাৎ কৃষক পর্যায়ে পর্যন্ত এর মধ্যে যারা আছেন তারা কে কিভাবে এটাকে প্রভাবিত করছে সেটাকে আমরা দেখছি এবং সেই অনুযায়ী আমরা ব্যবস্থা নিচ্ছি। তা আমার মনে হয় খাদ্য দপ্তরের মহাপরিচালক জনাব সারোয়ার মাহমুদ, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। বিমানের বহরে যুক্ত হলো নতুন উড়োজাহাজ ধ্রুবতারা। সকালে গণভবন থেকে ভার্চুয়ালি উড়োজাহাজটির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নতুন এই উড়োজাহাজ অভ্যন্তরীণ যোগাযোগের পাশাপাশি দক্ষিণ পূর্ব এশিয়ায় যোগাযোগ বাড়াতে ভূমিকা রাখবে বলে আশা করেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি বলেন, ৭৫-এর পর ক্ষমতা দখলকারীরা দেশকে পিছিয়ে দিয়েছে। ড্রিমলাইনার বোয়িং 787-এর পর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে যুক্ত হতে যাচ্ছে কানাডার 3টি ড্যাশ সিরিজের বিমান, যার প্রথমটি -8-400। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যার নাম দিয়েছেন ধ্রুবতারা। গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উড়োজাহাজ ধ্রুবতারার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশের ভৌগোলিক সুবিধাকে কাজে লাগিয়ে আঞ্চলিক পর্যায়ে আকাশপথের যোগাযোগ বাড়াতে সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে বলে জানান প্রধানমন্ত্রী। বিমানের খুবই দুরবস্থা ছিল, যা আমরা সরকার আসার পর থেকে এ পর্যন্ত আপনারা জানেন অনেকগুলি বিমান ইতিমধ্যে আমরা ক্রয় করেছি। যেটা আমরা নেই সেটা সবথেকে আধুনিক এবং উন্নত মানের। আর সেই সাথে আজকে যে বিমানটা আমরা নিতে যাচ্ছি, মানে উদ্বোধন করতে যাচ্ছি, সেটা হচ্ছে আমাদের যেমন আভ্যন্তরীণ যোগাযোগটা বাড়াবে, পাশাপাশি আমাদের এই বিশেষ করে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলির সাথে একটা যোগাযোগ স্থাপন আমরা করতে পারবো, যেটা আমাদের হয় না। কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারা কমপ্লেক্স সীমানায় মহিলা কেন্দ্রীয় কারাগার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। উচ্চ নিরাপত্তা ব্যবস্থা ও আধুনিক সুবিধা সম্বলিত এই কারাগারটিতে শুধু নারী বন্দীদের রাখা হবে। কাশিমপুরে দেশে প্রথম মহিলা কারাগারের পর এটি দ্বিতীয় মহিলা কেন্দ্রীয় কারাগার। এ সময় রাজনীতিবিদদের সঙ্গে জেলখানার সম্পর্ক হাস্যোচ্ছলে তুলে ধরেন প্রধানমন্ত্রী। আমরা রাজনীতি করি, আমাদের ক্ষমতার চেয়ার আর কারাগার খুব পাশাপাশি থাকে, যেটা খুবই স্বাভাবিক। আবার এবারে 2007-এ যেটা হয়েছে যে ক্ষমতা ছাড়াও কিন্তু সবার আগে আমাকেই গ্রেপ্তার করা হয়েছিল। নতুন উড়োজাহাজ ছাড়াও 20টি ফায়ার সার্ভিস স্টেশন ও 6টি আঞ্চলিক পাসপোর্ট অফিস উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। বলেন, দেশের সব উপজেলায় ও দুর্গম অঞ্চলে ফায়ার সার্ভিস স্টেশন ও সব জেলায় পাসপোর্ট অফিস করা হবে। পরে কেরানীগঞ্জে এলপিজি স্টেশন উদ্বোধন করেন শেখ হাসিনা। এই এলপিজি স্টেশন থেকে কেন্দ্রীয় কারাগারে গ্যাস সংযোগ দেয়া হয়েছে। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পরিবহন শ্রমিকদের বাধার মুখে বন্ধ হয়ে গেল সিলেট মৌলভীবাজার হবিগঞ্জ রুটে বিআরটিসির বাস চলাচল। স্থানীয়দের দীর্ঘদিনের দাবির মুখে গত 22 ডিসেম্বর উদ্বোধন হলেও এই রুটে বাস চালাতে দেয়নি শ্রমিকরা। সকালে সিলেটের হুমায়ুন রশিদ চত্বরে বিআরটিসির কাউন্টারে গিয়ে ম্যানেজারকে মারধর করে কাউন্টারে তালা দিয়ে দেয় তারা। সিলেটের সব রুটে পর্যাপ্ত বাস আছে দাবি করে স্থানীয় শ্রমিক নেতারা বলছেন, নতুন করে বিআরটিসির বাস চলতে দেওয়া হবে না।
সিলেট মৌলভীবাজার ও সিলেট হবিগঞ্জ রুটে বিআরটিসি বাস চালুর জন্য স্থানীয়দের দাবি দীর্ঘদিনের। সেই দাবি মেনে 22 ডিসেম্বর রুট দুটি উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। পাথর কোয়ারির প্রতিবাদে ডাকাত ধর্মঘটের কারণে কয়েকদিন বন্ধ থাকার পর রোববার সকালে মৌলভীবাজার ও হবিগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা ছিল বিআরটিসি বাস। তবে পরিবহন শ্রমিক নেতাদের বাধার মুখে ব্যাহত হয় সরকারের সে উদ্যোগ। বিআরটিসি কর্তৃপক্ষ বলছে, বাস চালুর আগেই বিআরটিসির কাউন্টারে ভাঙচুর চালিয়ে তালা লাগিয়ে দেয় শ্রমিকরা। মারধর করে কাউন্টার ম্যানেজারকে। ভাঙচুর করা হয় বাস এবং জিপ গাড়ি। লুট করা হয় কাউন্টারে থাকা ল্যাপটপ এবং নগদ টাকা। মৌলভীবাজারের গাড়িটা অলরেডি গিয়ে তারা শেরপুরে আটকে দিয়েছেন এবং হবিগঞ্জের গাড়ি ছাড়ার আগ মুহূর্তে এখান থেকে 15-20 জন 25 জনের মতো লোক এসে তারা কাউন্টারে হামলা চালায়। কাউন্টার বন্ধ করে দিয়ে তারা বিভিন্ন অকথ্য ভাষায় গালাগালি করে এবং গাড়িটা পুড়িয়ে দেওয়ার হুমকি দেয়। শ্রমিকদের বাধায় দাবি পূরণ না হওয়ায় ক্ষুব্ধ স্থানীয়রা। তারা বলছেন, সাধারণ বাসের তুলনায় বিআরটিসি বাস অনেক সাশ্রয়ী এবং আরামদায়ক। যাত্রীদের জিম্মি করে নিজেদের ব্যবসা চালানোর স্বার্থেই বিআরটিসি বাস চালাতে দেয়নি স্থানীয় বাস মালিক শ্রমিকরা। ভাড়াটাও কম, হয়রানিও নাই, খুব রিল্যাক্সে আসা যাওয়া করতে পারে। সেই জন্য আমরাও চাচ্ছি যে বিআরটিসি চলো। অন্যান্য যারা আছে তারা তো চায় তাদের পেট ভরার জন্য, সরকারের যাতে দেশ উন্নতি করুক এটা ওদের মন চায় না। তবে স্থানীয় শ্রমিক নেতাদের দাবি, সিলেটের সব রুটে পর্যাপ্ত পরিবহন রয়েছে। তাদের সঙ্গে আলোচনা না করেই এসব রুট ঠিক করা হয়েছে বলেও দাবি তাদের। সিলেটে এই দুটি রুটে প্রাথমিক অবস্থায় বিআরটিসির 12টি বাস চলার কথা। এর মধ্যে এসি বাস 8টি এবং নন এসি 4টি। মাধব কর্মকার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, সিলেট। সহকর্মী মাধব কর্মকার এই মুহূর্তে সিলেট থেকে আমাদের সাথে যুক্ত আছেন। মাধব, সিলেটের যে পরিস্থিতি, এই একটি ঘটনায় মোটামুটি পরিবহন খাতের কিন্তু একটা অন্যতম চেহারা ফুটে তুলছে। এখনকার যে কি পরিস্থিতি, সেখানে সরকারি সংস্থার গাড়ি চলতে পারছে না। সাধারণ মানুষের দীর্ঘদিনের দাবি, অথচ মাত্র 3 দিনের মধ্যে সেই রুট বন্ধ করে দেওয়া হচ্ছে, গাড়ি চলাচলই করতে পারলো না। এখন সর্বশেষ কি পরিস্থিতি সিলেটের? এইটি আসলে পরিবহন শ্রমিকদের অতীত ইতিহাস যে আমরা দেখতে পেয়েছি, সেটি হচ্ছে বিভিন্ন সময় যখনই সিলেট অঞ্চলে বিআরটিসি বাস চলতে শুরু করতো, তখনই পরিবহন শ্রমিকরা আন্দোলনের মুখে বিআরটিসি বাস বন্ধ করতে হতো। সেই 2004 সাল থেকে এই ঘটনা ঘটছে। সিলেট জাফলং রোডে বিআরটিসি বাস এখন পর্যন্ত চালু করা সম্ভব হয়নি। বিভিন্ন আন্দোলনের পরিপ্রেক্ষিতে সিলেট সুনামগঞ্জ এখনো চালু আছে। সিলেট থেকে কোম্পানিগঞ্জ, ভোলাগঞ্জের যে পর্যটন এলাকায় বিআরটিসি বাস চালু করা হয়েছিল, তখনও কিন্তু বেশ ভোগান্তি পোহাতে হয়েছিল সরকারকে, কিন্তু এখন পর্যন্ত চলছে। গত 22 ডিসেম্বরে আপনি অবগত রয়েছেন, সিলেটে পাথরকুয়ারি খুলে দেওয়ার দাবিতে পরিবহন ধর্মঘট ছিল। তো সেই অবস্থায় মাননীয় মন্ত্রী ওবায়দুল কাদের এই কাউন্টারটি এবং এই দুটি রুট উদ্বোধন করেন। যে দুটি রুটে বাস চলার কথা ছিল 12টি, এর মধ্যে 8টি এসি এবং 4টি নন এসি। যেহেতু ধর্মঘট ছিল, শুক্রবার ছিল, আনুষ্ঠানিকভাবে আজকে সকাল থেকে বাস চালানোর প্রস্তুতি নিয়েছিল বিআরটিসি কর্তৃপক্ষ। সকাল 9টায় একটি বাস ছেড়ে যায় মৌলভীবাজারের উদ্দেশ্যে। সেই বাসটিকে স্থানীয় পরিবহন শ্রমিক নেতা যারা রয়েছেন তারা শেরপুরে আটকে দেয়। সেই সকাল 9টা থেকে এখন পর্যন্ত সেই বাসটি সেখানটায় কিন্তু আটক অবস্থায় রয়েছে। এবং পরবর্তীতে হবিগঞ্জগামী যে বাস স্টেশন যাওয়ার কথা ছিল, ঠিক তখনই এসে যারা পরিবহন শ্রমিক ছিলেন, নেতা ছিলেন, তাদের নেতৃত্বে এখানটায় এসে এই কাউন্টারে হামলা চালানো হয়। এখান থেকে ল্যাপটপ নিয়ে যাওয়া হয়, নগদ অর্থ নিয়ে যাওয়া হয়। এইটি ভাষ্য প্রদান করেছেন যিনি কাউন্টার ম্যানেজার রয়েছেন তিনি। এবং একই সাথে বিআরটিসি বাসেও ভাঙচুর চালানো হয় এবং যিনি কর্মকর্তা রয়েছেন, কর্মকর্তাদের জিপ গাড়িও ভাঙচুর তারা করেন। তো এই পরিস্থিতির মধ্যে এখন পর্যন্ত কিন্তু কোনো বাস আর ছেড়ে যেতে পারেনি। বাসগুলো আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই এখানটায় অবস্থান করছে। পুলিশের সাথে বিআরটিসি কর্তৃপক্ষ এবং স্থানীয় শ্রমিক নেতাকর্মী যারা রয়েছেন তাদের সাথে দফায় দফায় বৈঠক হচ্ছে, কিন্তু কোনো ধরনের ফলাফল আমরা এখন পর্যন্ত দেখতে পাই। এই প্রেক্ষাপটে একটা প্রশ্ন করতেই হচ্ছে, সরকারি সংস্থার গাড়ি চলতে পারছে না রাস্তায়, মানে প্রশাসনের থেকে কি সাধারণ শ্রমিকদের ক্ষমতা, তাদের যেই দাম্ভিকতা কি বেশি হয়ে গেল? সেখানে কি করছে প্রশাসন?
সেটাই তো আসলে প্রতিমান আমরা দেখতে পাচ্ছি। বিভিন্ন ক্ষেত্রে এই যে 3 দিন ধর্মঘট হয়ে গেল, 3 দিন ধর্মঘটও কিন্তু সরকারি কোনো গাড়ি আমরা চলতে দেখিনি। সুনামগঞ্জ রুটে বিআরটিসি বাস চলেছিল, সেটাও তারা আটকে রেখেছিল। আমরা টিসিবির পণ্য নগরীতে প্রবেশ করতে দেখতে পাইনি। অর্থাৎ সেখানটায় অনেকেই প্রশাসন নির্বিকার ছিল। আমরা আসলে প্রশাসন তেমন কোনো উদ্যোগই দেখতে পাইনি। 3 দিন ধর্মঘটের কারণে সিলেটে কোনো ধরনের নিত্য প্রয়োজনের পণ্যের গাড়িও কিন্তু ঢুকতে দেওয়া হয়নি। এই সময়টাতে যখন বিআরটিসি বাস চলতে পারছে না, সেটাতেও কিন্তু আটকে দিয়েছে পরিবহন শ্রমিকরা। আমরা প্রশাসনের দেখতে পাচ্ছি উদ্যোগ, কিন্তু প্রশাসনের পক্ষ থেকে পুলিশ মোতায়েনের মাধ্যমে এই গাড়িটা ছেড়ে যাওয়ার যে পদক্ষেপ, সেটাও কিন্তু আমরা পুলিশের পক্ষ থেকে এখন পর্যন্ত দেখতে পাইনি। তারা পদক্ষেপ নিচ্ছেন, তারা বলছেন তারা দেখছেন এবং তারা আসলে বৈঠকের মাধ্যমে এই বিষয়টি সমাধানের চেষ্টা করছেন। মাধব, আপনাকে ধন্যবাদ। এর আগে সুনামগঞ্জ থেকে সিলেট সড়কে যখন বিআরটিসির বাস চলাচল শুরু হয়েছিল, কয়েকদিনের মধ্যেই হরতাল ডেকে সেই বাসও বন্ধ করে দিয়েছিলেন সিলেটের পরিবহন শ্রমিকরা। আপনাকে অনেক ধন্যবাদ পরিস্থিতি জানানোর জন্য। লালমাই পাহাড়ের মাটি বিক্রি করে অর্ধ কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ এমপি আকাম বাহাউদ্দিন বাহারের বিরুদ্ধে। 14 কিলোমিটার সড়ক নির্মাণ করতে পাহাড়ের 1,14,330 ঘনফুট মাটি কাটা হয়, যার কোনো হদিস মিলছে না। এমপি বাহারের সমর্থকদের দাবি ওই মাটি রাস্তা নির্মাণে ব্যবহার হয়েছে, অথচ কুমিল্লা সড়ক বিভাগ বলছে সড়কটিতে পাহাড়ের কোনো মাটি ব্যবহার করা হয়নি। কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার 14 কিলোমিটার পিপুলিয়া মগবাড়ি সড়ক প্রশস্তকরণে কাটা হয়েছে পাহাড়, আর এ নিয়ে ব্যবস্থা নিতে বলায় হুমকি দেয়া হয়েছে পরিবেশ অধিদপ্তরের উপপরিচালককে। তবে এখন শুধু পাহাড় কাটা বা হুমকি নয়, বিতর্ক শুরু হয়েছে পাহাড়ের মাটি বিক্রি নিয়েও। রাস্তার জন্য কাটা হয়েছে 1,14,330 ঘনফুট মাটি, যার বাজার মূল্য আনুমানিক 50 লাখ টাকা। অভিযোগ উঠেছে পাহাড়ের মাটি বিক্রি করে দিয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান, যা নিয়ন্ত্রণ করেছেন স্থানীয় এমপি বাহার। ছিএমবির কোনো লিখিত কাগজপত্র না থাকে, অনুমোদন না থাকে, তাহলে এটা অবৈধ। এটা নতুন না, এমন অহরহ ঘটনা লাস্ট 12 ইয়ার্স 12 বছরে এই কুমিল্লায় ঘটেছেন। টাউন হল নিয়েও আপনারা শুনেছেন, বালুর মহল। এমন কোনো সেক্টর নাই যে ওনার হস্তক্ষেপ নাই। আসলে কুমিল্লার মানুষ অনেকটা ওনার কাছে জিম্মি হয়ে গেছে। এ বিষয়ে মন্তব্য করেননি এমপি বাহার, তবে তার সমর্থকেরা বলছেন পাহাড়ের মাটি রাস্তাতেই ব্যবহার করা হয়েছে। মাটি বাণিজ্যের অভিযোগ ভিত্তিহীন। পাহাড়ের একটু অংশ কাটার ফলে পরে যখন বৃষ্টি হলো, পাহাড়ের একটা অংশ ভেঙে রাস্তায় পড়ে, এটা সরিয়ে সাথেই রাখা হয়েছে। এমন না যে এখান থেকে মাটি তুলে বিক্রি করে দেওয়া হয়েছে বা পাহাড় কেটে শেষ করেছে, এরকম না। তবে কুমিল্লা সড়ক ও জনপথ বিভাগ বলছে পাহাড় কেটে রাস্তা করার কথা বলা হয়নি ওই প্রকল্পে। তারপরও পাহাড় কাটায় বন্ধ করে দেওয়া হয়েছে প্রকল্পের কাজ। এছাড়া পাহাড়ের মাটি কোনোভাবেই রাস্তায় ব্যবহার করা হয়নি। পাহাড়ের মাটি কি ওখানেই ব্যবহার করা হয়েছে? না না না, ফার্স্ট অফ অল এটা ক্রিমিনাল অফেন্স, এবং সেকেন্ড অফ অল এই মাটি কোথায় গেছে, কি হয়েছে, এটা দিস ইজ নান অফ আওয়ার বিজনেস। পরিবেশ অধিদপ্তর বলছে বেআইনিভাবে পাহাড় কাটার অপরাধে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা চলছে। পাহাড়ের মাটি বিক্রি হলে এর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। বিক্রি হয়ে থাকলে তো তখন তার ওই যে অপরাধের মাত্রাটা তো আরো হলো, আর আমাদের যে জরিমানা করার বা ক্ষতিপূরণ আরো। কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার 14 কিলোমিটার পিপুলিয়া মগবাড়ি সড়ক প্রশস্তকরণে কাটা হয়েছে পাহাড়, আর এ নিয়ে ব্যবস্থা নিতে বলায় হুমকি দেয়া হয়েছে পরিবেশ অধিদপ্তরের উপপরিচালককে। তবে এখন শুধু পাহাড় কাটা বা হুমকি নয়, বিতর্ক শুরু হয়েছে পাহাড়ের মাটি বিক্রি নিয়েও। রাস্তার জন্য কাটা হয়েছে 1,14,330 ঘনফুট মাটি, যার বাজার মূল্য আনুমানিক 50 লাখ টাকা। অভিযোগ উঠেছে পাহাড়ের মাটি বিক্রি করে দিয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান, যা নিয়ন্ত্রণ করেছেন স্থানীয় এমপি বাহার। ছিএমবির কোনো লিখিত কাগজপত্র না থাকে, অনুমোদন না থাকে, তাহলে এটা অবৈধ। এটা নতুন না, এমন অহরহ ঘটনা লাস্ট 12 ইয়ার্স 12 বছরে এই কুমিল্লায় ঘটেছেন। টাউন হল নিয়েও আপনারা শুনেছেন, বালুর মহল। এমন কোনো সেক্টর নাই যে ওনার হস্তক্ষেপ নাই। আসলে কুমিল্লার মানুষ
অনেকটা ওনার কাছে জিম্মি হয়ে গেছে। এ বিষয়ে মন্তব্য করেননি এমপি বাহার, তবে তার সমর্থকেরা বলছেন পাহাড়ের মাটি রাস্তাতেই ব্যবহার করা হয়েছে। মাটি বাণিজ্যের অভিযোগ ভিত্তিহীন। পাহাড়ের একটু অংশ কাটার ফলে পরে যখন বৃষ্টি হলো পাহাড়ের একটা অংশ ভেঙে রাস্তায় পড়ে, এটা সরিয়ে সাথেই রাখা হয়েছে। এমন না যে এখান থেকে মাটি তুলে বিক্রি করে দেওয়া হয়েছে বা পাহাড় কেটে শেষ করেছে, এরকম না। তবে কুমিল্লা সড়ক ও জনপথ বিভাগ বলছে পাহাড় কেটে রাস্তা করার কথা বলা হয়নি ওই প্রকল্পে, তারপরও পাহাড় কাটায় বন্ধ করে দেওয়া হয়েছে প্রকল্পের কাজ। এছাড়া পাহাড়ের মাটি কোনোভাবেই রাস্তায় ব্যবহার করা হয়নি। পাহাড়ের মাটি কি ওখানেই ব্যবহার করা হয়েছে? না না না, ফার্স্ট অফ অল এটা ক্রিমিনাল অফেন্স, এবং সেকেন্ড অফ অল এই মাটি কোথায় গেছে কি হয়েছে এটা দিস ইজ নান অফ আওয়ার বিজনেস। পরিবেশ অধিদপ্তর বলছে বেআইনিভাবে পাহাড় কাটার অপরাধে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা চলছে। পাহাড়ের মাটি বিক্রি হলে এর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। বিক্রি হয়ে থাকলে তো তখন তার ওই যে অপরাধের মাত্রাটা তো আরো হলো আর আমাদের যে জরিমানা করার বা ক্ষতিপূরণ আরোপ করার মাত্রাতে এখানে আমাদের একটা পাওয়ার দেয়া আছে যে আমরা সর্বনিম্ন এত, মিডিয়াম এত, সর্বোচ্চ এত, তখন তাকে আমরা ওই অপরাধের জন্য পানিশমেন্ট ওইভাবে দিই। বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপার নেতারা বলছেন পাহাড় কাটা পরিবেশের জন্য হুমকি। পাহাড় কাটা যেমন অপরাধ, পাহাড়ের মাটি বিক্রিও সমান অপরাধ। এটা একটা অনুচিত অনভিপ্রেত ব্যাপার এবং এই ব্যাপারে বিহিত ব্যবস্থা তারাই গ্রহণ করতে পারে, তবে আমাদের কাছে এটা ব্যাপারটা অশোভনীয় মনে হয়েছে। পরিবেশ বিনষ্টকারী যতই প্রভাবশালী হোক না কেন ছাড় না দিতে পরিবেশ অধিদপ্তরকে আহ্বান জানিয়েছেন পরিবেশবাদীরা। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, কুমিল্লা। গুলিস্তানের সুন্দরবন স্কয়ার সুপার মার্কেটে অবৈধ দোকান উচ্ছেদে অভিযান চালাচ্ছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। ডিএসসিসি বলছে সুন্দরবন স্কয়ার মার্কেটের প্রায় 700টি অবৈধ দোকান গড়ে তোলা হয়েছে। মার্কেটের সিঁড়ি, মার্কেটের মধ্যে চলার পথ, লিফট এবং টয়লেটের জায়গা দখল করে সব দোকান বানানো হয়েছে। পর্যায়ক্রমে সব অবৈধ স্থাপনা ভেঙে দেওয়া হবে বলে জানান তারা। এর আগে গত 17 ও 24 ডিসেম্বর সুন্দরবন স্কয়ার মার্কেটে অভিযান চালিয়ে প্রায় 380টি দোকান উচ্ছেদ করা হয়। এছাড়া 26 ডিসেম্বরও এই মার্কেটে অবৈধ দোকান উচ্ছেদে অভিযান চালায় ডিএসসিসি। সুন্দরবন মার্কেট অবৈধ দখল উচ্ছেদ করার পর সেই জায়গা পার্কিং হিসেবে ব্যবহার করার নীতিগত সিদ্ধান্ত রয়েছে। খালি হওয়ার পর সেখানে ইজারার মাধ্যমে পার্কিংয়ের ব্যবস্থা করা হবে। সহকর্মী আদিলুর রহমান রয়েছেন ডিএসসিসির ওই অভিযানে সুন্দরবন স্কয়ার মার্কেটে, তার কাছ থেকে সর্বশেষ পরিস্থিতি জানবো। আদিলুর, এখন পর্যন্ত কতগুলো দোকান সব মিলে ভাঙা হলো আর বাকি আছে কতগুলো? এবং আরেকটি বিষয় জানতে চাইবো, সুন্দরবন স্কয়ার মার্কেট একেবারেই গুলিস্তানের উপরে, এর পাশে অন্যান্য আরো কয়েকটি মার্কেটেও কিন্তু একই পরিস্থিতি রয়েছে, অবৈধ দোকান, সেগুলোর ব্যাপারে কি সিদ্ধান্ত? গতকালকে পর্যন্ত আমরা আসলে যেটি জানতে পেরেছি যে 400-র মতো দোকান উচ্ছেদ করা হয়েছে। আজকে দুপুর থেকে 12টা থেকে আবার কিন্তু আসলে সেই অভিযানটি শুরু হয়েছে এবং এই অভিযানটি আজকেও সন্ধ্যা 6টা পর্যন্ত আসলে চলবে। তো আজকে এখন পর্যন্ত কতগুলো দোকান উচ্ছেদ করা হলো সেই সংখ্যাটি আমরা এখনো পাইনি, এটি সন্ধ্যা নাগাদ আমরা আমাদের সিটি কর্পোরেশনের কাছ থেকে জানতে পারবো। তবে আপনাকে জানিয়ে রাখি যে এখনো প্রায় 300-র মতো অবৈধ দোকান এখানে উচ্ছেদ করার বাকি রয়েছে। এই যে উচ্ছেদ কাজে এত সময় লাগছে এর একটি মাত্র কারণ হচ্ছে প্রথম দুদিনে আমরা দেখেছি 300-র বেশি দোকান উচ্ছেদ করা হয়েছে এবং সেই সময়গুলোতে আসলে মূলত বুলডোজার ব্যবহার করে মূল ভবনের বাইরের যে দোকানগুলো ছিল সেই দোকানগুলো ভেঙে দিয়েছে। অর্থাৎ বুলডোজার ব্যবহার করার কারণে কিন্তু একদিনে অনেক দোকান ভাঙা সম্ভব হয়েছে। কিন্তু এখন মূলত বেসমেন্টের অর্থাৎ গাড়ি পার্কিং এর যে জায়গাগুলোতে যে দোকানগুলো করা হয়েছে, 4 তলা 5 তলা দোতলাতে যে দোকানগুলো করা হয়েছে সেই দোকানগুলো শ্রমিক দিয়ে হাতুড়ি দিয়ে অর্থাৎ হাতে ভাঙা হচ্ছে। অর্থাৎ সেই কারণেই কিন্তু সময়টি লাগছে। অর্থাৎ গতকালকের অভিযানের দিকে যদি আমরা একটু তাকাই, গতকালকে আমরা দেখেছি যে 30টির মতো দোকান কিন্তু আসলে ভাঙা সম্ভব হয়েছে পুরো দিনে। আর যেহেতু এখনো 300-র বেশি দোকান রয়েছে সেক্ষেত্রে কিন্তু আরো প্রায় 6 থেকে 7 দিন অর্থাৎ প্রায় 1 সপ্তাহ সময় লাগবে। এটি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পক্ষ থেকেও কিন্তু আমাদেরকে আজকে জানানো হয়েছে। আপনাকে জানিয়ে রাখি যে এই যে অবৈধ দোকানগুলো বা নকশা বহির্ভূত যে দোকানগুলো ভেঙে দেওয়া হচ্ছে সেই দোকানগুলো ভাঙার কারণে বিপাকে কিন্তু পড়েছেন যারা বৈধ দোকানদার আছেন তারা।
তারা কিন্তু আসলে এখন একেবারেই ব্যবসা পরিচালনা করতে পারছেন না। পুরো মার্কেটটি কিন্তু আসলে বন্ধ, অর্থাৎ যারা কোটি কোটি টাকার পণ্য উঠিয়েছিলেন তারা কিন্তু আসলে একেবারেই পণ্য বিক্রি করতে পারছেন না। আপনি আরেকটি বিষয় যেটি জানতে চাচ্ছিলেন যে এই গুলিস্তানে অর্থাৎ সুন্দরবন সুপার মার্কেটের পাশে আরও দক্ষিণ সিটি কর্পোরেশনের বেশ কয়েকটি মার্কেট আছে, ফুলবাড়িয়া এক মার্কেট আছে, পোড়া মার্কেট আছে। তো দক্ষিণ সিটি কর্পোরেশন থেকে জানানো হয়েছে যে এই মার্কেটটি সপ্তাহখানিকের মধ্যে উচ্ছেদ কাজ শেষ করে প্রকৌশল বিভাগের কাছে আসলে বুঝিয়ে দেওয়া হবে। এর পরপরই কিন্তু আসলে দক্ষিণ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে জানানো হয়েছে যে অন্যান্য যে মার্কেটগুলোতে অবৈধ দোকান রয়েছে সেই দোকানগুলো আসলে পর্যায়ক্রমে উচ্ছেদ করা হবে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র তিনি হুঁশিয়ারি দিয়েছেন যে কোনো মার্কেটেই অবৈধ বা নকশা বহির্ভূত যে দোকানগুলো আছে কোনোটি আসলে রাখা হবে না এবং এই উচ্ছেদ কার্যক্রম একটির পর একটি মার্কেটে আসলে অব্যাহত থাকবে যতদিন না পর্যন্ত সবগুলো মার্কেট এমন অবৈধ দোকান দখলমুক্ত হয় ততদিন কিন্তু আসলে এই উচ্ছেদ অভিযান যেটি সেটি আসলে দক্ষিণ সিটি কর্পোরেশন চালিয়ে যাবে। তো সুন্দরবন সুপার মার্কেট থেকে আমার কাছে এটি ছিল সর্বশেষ। আপনারা আছেন বিরতিহীন সংবাদ দুপুরে, সংবাদে আরো যা যা থাকছে। যুক্তরাষ্ট্রের ইলিনয়ে বন্দুকধারীর গুলিতে ৩ জন নিহত, আহত ৩, সন্দেহভাজন ১ জন আটক। ইংলিশ প্রিমিয়ার লিগের 7 ম্যাচ পর জয় আর্সেনালের, হারলো চেলসিকে, লেস্টারের সঙ্গে ড্র ম্যান ইউয়ের। করোনার ভ্যাকসিন নিলে কতদিন সুরক্ষিত থাকা যাবে তা নিয়ে এখনও রয়েছে নানা সংশয়। যদিও বিজ্ঞানীরা বলছেন 4 থেকে 6 মাসের সুরক্ষা মিলতে পারে ভ্যাকসিনে। তবে টিকা প্রয়োগ শুরু হলেও মাস্ক পরা ও সামাজিক দূরত্ব নিশ্চিতের পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। চীনে প্রথম শনাক্ত হওয়ার পর সারা বিশ্বে ছড়িয়ে পড়তে শুরু করে করোনা সংক্রমণ। এরপরই বিশ্বের বিভিন্ন দেশে শুরু হয় ভ্যাকসিন উদ্ভাবনের তোড়জোড়। পরীক্ষার পর্যায়ে থাকা 200 ভ্যাকসিনের মধ্যে তৃতীয় ধাপের পরীক্ষায় আছে 20টি, আর এরই মধ্যে 3টি ভ্যাকসিনের জরুরি প্রয়োগও শুরু হয়েছে। ফেব্রুয়ারির শুরুতে ভ্যাকসিন পাওয়ার আশা করছে বাংলাদেশও। কিন্তু ভ্যাকসিন প্রয়োগে কতটা সুরক্ষা মিলবে প্রশ্নের শেষ নেই। বিজ্ঞানীরা বলছেন ভ্যাকসিন নেয়ার পর মানবদেহে তার কার্যকারিতা থাকতে পারে 4 থেকে 6 মাস, যদিও এ নিয়ে এখনও চলছে পরীক্ষা নিরীক্ষা। হয়তো 4 থেকে 6 মাস থাকবে কার্যকর। এগুলো তো সব ট্রায়ালে ডেটা যেগুলো আসছে এবং পরবর্তীতে আরো লং টার্ম ফলো আপ যেগুলো হবে সেখানে আমরা বলতে পারবো 6 মাসের কার্যকারিতা আছে। এটা তো অন্তত 6 মাসেরটা তো আমরা আশা করব। বিশেষজ্ঞরা বলছেন কোনো ভ্যাকসিনই শতভাগ কার্যকর নয়। ভ্যাকসিন নিলেও মৃদু আকারে সংক্রমিত হওয়ার ঝুঁকি থাকে, তবে এতে আক্রান্তের অবস্থা জটিল হওয়ার আশঙ্কা কমে। রোগের লক্ষণ প্রকাশ না পেলেও তার মাধ্যমে সংক্রমিত হতে পারেন অন্যরা। যে ভ্যাকসিন যদি আমাদের 100 জনকে দেওয়া হয় তার ভিতরে 90 জনকে রক্ষা করে। এই ভ্যাকসিন কোভিড রোগ থেকে রক্ষা করে, কিন্তু এই ভ্যাকসিন কনফার্ম করে না বা অ্যাসিওর করতে পারছে না এখনো যে ভাইরাসের যে সংক্রমণ বা ট্রান্সমিশন বন্ধ করতে পারে কিনা, অথবা সাবক্লিনিক্যাল ইনফেকশন বন্ধ করতে পারে কিনা। সো ভ্যাকসিন দেওয়ার পরে একজন কিন্তু সাবক্লিনিক্যাল ইনফেকশনে আক্রান্ত হতে পারে। সেক্ষেত্রে সে রোগের লক্ষণ প্রকাশ না করলেও সে কিন্তু রোগ ছড়াতে পারে একজন থেকে আরেকজনে। এছাড়াও বিশেষজ্ঞরা বলছেন ভ্যাকসিনের অন্যতম উদ্দেশ্য উচ্চ ঝুঁকিতে থাকা মানুষের জীবন রক্ষা করা। সংক্রমণ রোধে মাস্ক পরা ও সামাজিক দূরত্ব মেনে চলার বিকল্প নেই। সেই ধরনের ভ্যাকসিন দিয়ে আসলে মহামারী চলমান অবস্থায় মহামারী নিয়ন্ত্রণ করে ফেলবো, এটা একেবারেই একটি ভুল বা বিভ্রান্তিকর ধারণা। এটি একটি অস্ত্র মাত্র, অথচ যেই অস্ত্রগুলো এর চেয়ে কার্যকরভাবে বিস্তার রোধ করে, যেমন মাস্ক, যেমন ডিস্ট্যান্সিং, এ দুটো বিস্তার রোধ করার জন্য সবচেয়ে বেশি কার্যকর। জরুরি প্রয়োগের অনুমতি পাওয়া টিকাগুলো গর্ভবতী নারী ও শিশুদের জন্য কতটা নিরাপদ তা নিয়ে এখনও কিছুটা সংশয় রয়েছে। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জামালপুরে চিকিৎসকদের উপর পুলিশি হামলার ঘটনার প্রতিবাদে কর্মবিরতি শুরু করেছেন জেনারেল হাসপাতালের বহির্বিভাগের চিকিৎসকরা। সদর থানার ওসি সহ দোষীদের শাস্তির দাবিতে এই কর্মবিরতি পালন করছেন তারা। শনিবার সন্ধ্যা থেকে জামালপুর জেনারেল হাসপাতালের বহির্বিভাগের সব ধরনের চিকিৎসা কার্যক্রম বন্ধ রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন প্রত্যন্ত অঞ্চল থেকে চিকিৎসা নিতে যাওয়া রোগী ও স্বজনরা। শুক্রবার দুপুরে জামালপুর জেনারেল হাসপাতালে এক রোগীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে
স্বজন ও ইন্টার্ন চিকিৎসকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। খবর পেয়ে সদর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাঠিচার্জ করে। এ সময় কয়েকজন চিকিৎসককে মারধর ও আটক করে থানায় নিয়ে যাওয়ার ঘটনা ঘটে। এর প্রতিবাদে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন ও স্বাধীনতা চিকিৎসক পরিষদের ডাকে চলছে কর্মবিরতি। ডাক্তার পেলাম না, আমি কোথায় যাবো? কেন আমার বুকে ব্যথা, কোমরের ব্যথা, সব ব্যথা শুরু হয়েছে, হয়তো আমি রাস্তাতে মারা যাইতে পারি। আমাদের বিএমএ এবং সচিবের যে কর্মসূচি 3 দফা দাবির পক্ষে আমাদের এই কর্মসূচি চলমান এবং একটা তদন্ত কমিটি গঠন করা হয়েছে 7 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি 24 ঘন্টা সময় নিয়েছেন। চট্টগ্রামের পাহাড়তলীতে রেলের জায়গায় গড়ে ওঠা শতাধিক অবৈধ ঘরবাড়ি ও দোকানপাট উচ্ছেদ করছে রেল কর্তৃপক্ষ। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে সেখান থেকে যোগ দিয়েছেন সহকর্মী ইফতেখার ফয়সাল। ইফতেখার, এখন পর্যন্ত ঠিক কতটি অবৈধ ঘরবাড়ি এবং দোকানপাট উচ্ছেদ করা হয়েছে এবং সেখানে যারা থাকেন তারা এই অভিযানের বিষয়ে কি বলছেন? বেলা 12টার দিকে মূলত এই অভিযান শুরু হয়। এখন প্রায় 2 ঘন্টার বেশি সময় অতিবাহিত হয়েছে এবং এ পর্যন্ত আমরা যেটি দেখতে পেয়েছি অন্তত 150 শতাধিক ঘর এবং দোকান এর মধ্যে উচ্ছেদ হয়েছে। আর যেই উচ্ছেদ অভিযান সেটি এখনো চলমান আছে। কিছুক্ষণ আগে আমার সঙ্গে রেলের যেই বিভাগীয় ভূ সম্পত্তি কর্মকর্তা মাহবুল করিম, তার সঙ্গে কথা হচ্ছিল। তিনি জানিয়েছেন মূলত প্রায় 21 একর জায়গার তারা এখানে ইজারা দিয়েছিলেন, যেটির মধ্যে জলাশয় হিসেবে এটি ইজারা দেওয়া হয়েছে। কিন্তু সেই জলাশয়ের পাশে যেই 3টি পার্কে কেন্দ্র করে সেখানে কয়েক হাজার, প্রায় 1000-এরও বেশি অবৈধ বসতি এবং ঘর এবং দোকান নির্মাণ করা হয়েছে বলে তিনি জানিয়েছেন। এবং তাদের যে প্রাথমিক তথ্য সেটি হচ্ছে প্রায় 1000 থেকে 1200 পর্যন্ত এখানে স্থাপনা রয়েছে এবং তারা 2 দিনের অভিযানে সেটি উচ্ছেদ করতে চান। আজকে যেহেতু প্রথম দিনে তারা 500-র মতো ঘর তারা উচ্ছেদ করতে পারবেন, এমনটি তারা প্রাথমিকভাবে ধারণা করছেন। তো সেই অভিযান এখনো চলমান আছে। এখানে যারা রয়েছেন তাদের সঙ্গেও আমাদের কথা হয়েছে। তারা বলছেন এখানে অনেকেই এসেছেন, অন্তত এইসব বস্তিগুলোতে এসেছেন 10 বছর 20 বছর ধরে তারা এখানে বসবাস করছেন। তুলনামূলকভাবে কম টাকা দিয়ে থাকা যায়, যার কারণে তারা নগরীর অন্যান্য জায়গার তুলনায় এইসব বস্তিগুলোতে বসবাস করেন 2 থেকে 3 হাজার টাকার বিনিময়ে। এবং তারা বলছেন যে হুট করে আসলে তাদের যেই এই উচ্ছেদ অভিযানের মধ্য দিয়ে উচ্ছেদ অভিযানে পড়ার কারণে তাদের আসলে যেই সব মালামাল ঘরের ভেতর রয়েছে সেগুলো স্থানান্তরে কিছুটা সমস্যায় পড়তে হচ্ছে। পাশাপাশি এই শীতের সময় তারা এখন কোথায় যাবেন সেটি নিয়েও আমরা অনেকের যে হাহাকার এবং কান্নাকাটি দেখতে পেয়েছি। তবুও আমরা দেখেছি যে যার মতো তাদের যেসব জিনিসপত্র রয়েছে সেগুলো নিয়ে বের হয়ে কোথাও রাখার ব্যবস্থা করছেন। আর এখানে একসময় মূলত একজন ব্যক্তির নিয়ন্ত্রণে এইসব দখল এবং বস্তিগুলোতে ব্যবসা চললেও এখন কিন্তু একাধিক মানুষ সেই বস্তিগুলোর নিয়ন্ত্রণ করে এবং ভাড়া নেয় বলে আমাদেরকে এখানকার স্থানীয়রা জানিয়েছেন। তো এই ছিল মোটামুটি এখানকার খবর। সহকর্মী ইফতেখার ফয়সাল জানাচ্ছিলেন চট্টগ্রাম থেকে। করোনায় বিদেশ ভ্রমণ বন্ধ থাকায় অভ্যন্তরীণ পর্যটনে ঝুঁকছেন পর্যটকরা, তাই কক্সবাজারে ঢল নেমেছে ভ্রমণ পিপাসুদের। ট্যুরিজম বোর্ড বলছে বছর শেষে দেশীয় পর্যটকের সংখ্যা ছাড়াবে 1.5 কোটি, যদিও স্বাস্থ্যবিধি মানছেন না পর্যটক ও স্থানীয়রা। দীর্ঘদিন বন্ধ ছিল দেশের পর্যটন খাত, তবে সীমিত আকারে খুলে দেওয়ার পরপরই ধীরে ধীরে প্রাণ ফিরছে এ খাতে। ভ্রমণ পিপাসু মানুষের আনাগোনা বেড়েছে দর্শনীয় স্থানগুলোতে। পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার খুলে দেওয়ার পর ঢল নেমেছে পর্যটকদের। করোনার ঝুঁকি থাকলেও স্বাস্থ্যবিধি মানছেন না পর্যটক ও স্থানীয়রা। ভিতরে ভয় অনেক কাজ করতেছে, এই যে আসা যাওয়া, এই আতঙ্ক হয়ে গেলাম কিনা, আক্রান্ত হয়ে গেলাম কিনা। মনোরম পরিবেশ, খুব ভালো লাগছে, তবে স্বাস্থ্যবিধিটা কেউ মানছে না। মাস্ক কই? মাছ আনি নাই। কেন? হালকা আনবো মাছ। ট্যুরিজম বোর্ড বলছে আন্তর্জাতিক পর্যটন বন্ধ থাকায় অভ্যন্তরীণ চাপ বেড়েছে। এবছর পর্যটন খাতকে ঢেলে সাজানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। আমরা এবার আশা করছি 1.5 কোটিরও উপরে আমাদের পর্যটক আমরা পাবো বিভিন্ন টুরিস্ট ডেস্টিনেশনগুলিতে। এটা বেড়েছে। তো আমি সতর্ক করি আবারও আপনাদের সবাইকেই, আপনাদের মাধ্যমে, যে সমস্ত পর্যটকরা ছেলে মেয়ে নিয়ে আপনার খুবই ছোট ছোট ছেলে মেয়েদেরকে নিয়ে বাইরে যাচ্ছেন, টুরিস্ট ডেস্টিনেশনে যাচ্ছেন, তারা স্বাস্থ্যবিধি মেনে চলবেন। পর্যটক বিশ্লেষকরা বলছেন করোনার দ্বিতীয় ঢেউ শুরু হয়েছে। সংক্রমণ এড়াতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন অনুসরণ করে ভ্রমণ করতে হবে। অত্যন্ত কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। পর্যটকরা যেন মানে সেটা বাধ্যবাধকতা করতে হবে। তা না হলে
আমাদের মানে মনে হয় যে এই এখানে বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে এবং বাংলাদেশের পর্যটনটা যে খুলে গেল সেই পথটা আবারও রুদ্ধ হওয়ার একটা সম্ভাবনা থেকে যাবে। পর্যটকদের স্বাস্থ্যবিধি নিশ্চিতে সরকারের নজরদারি বাড়ানোর পরামর্শ দিচ্ছেন সংশ্লিষ্টরা। সমুদ্রের বিশালতার কাছে যেন করোনার ভয় জয় করেছেন পর্যটকরা। এখানে এসে স্বাস্থ্যবিধি যে মেনে চলতে হবে তাও যেন ভুলতে বসেছেন সবাই। সোহেল রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, কক্সবাজার। বিশ্বে করোনায় মৃতের সংখ্যা 17,64,000 ছাড়ালো। আক্রান্ত 8,07,00,000-এর বেশি। একদিনে 4,51,000-এর বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে, প্রাণ গেছে 7,000-এর বেশি। এর মধ্যে যুক্তরাষ্ট্রে 24 ঘন্টায় 1400-র বেশি প্রাণহানি হয়েছে। নতুন করে দেশটিতে শনাক্ত 1,60,000-এর বেশি। বিশ্বের বিভিন্ন প্রান্তে বেড়ে চলেছে নতুন ধরনের করোনা ভাইরাসের সংক্রমণ। যুক্তরাজ্য থেকে শুরু করে এরই মধ্যে ইউরোপের 8 দেশে শনাক্ত হয়েছে নতুন ধরনের ভাইরাস। স্পেন, সুইজারল্যান্ড, সুইডেন, ফ্রান্স, কানাডা, ডেনমার্ক, জার্মানি, ইতালি, নেদারল্যান্ডস, অস্ট্রেলিয়া, জাপান সহ সব দেশেই নতুন ধরনের করোনা ভাইরাস ঢুকেছে যুক্তরাজ্য থেকে। সংক্রমণ রোধে সামাজিক দূরত্ব বজায় রাখা, মাস্ক পরা এবং ভিড় এড়িয়ে চলা সহ সুরক্ষা ব্যবস্থা জোরদারের আহ্বান জানিয়েছেন ইউরোপে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক। এরই মধ্যে যুক্তরাজ্যের সঙ্গে বিমান চলাচল বন্ধ ঘোষণা করেছে বিভিন্ন দেশ। এদিকে বিশ্বে একদিনে আরও 4,51,000-এর বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে, প্রাণ গেছে 7,000-এর বেশি। এর মধ্যে যুক্তরাষ্ট্রে 24 ঘন্টায় 1400-এরও বেশি মানুষের প্রাণহানি হয়েছে। নতুন করে দেশটিতে শনাক্ত 1,60,000-এর বেশি। রাশিয়ায় প্রাণ গেছে প্রায় 500-এরও বেশি মানুষের। গত কয়েকদিনের তুলনায় মেক্সিকোতে কমেছে একদিনে প্রাণহানি। যুক্তরাজ্যে দৈনিক মৃত্যু কমলেও বেড়েছে সংক্রমণ। শনিবার দেশটিতে 34,000-এর বেশি মানুষের শরীরে মিলেছে ভাইরাস। করোনা মোকাবিলায় টিকাদান কর্মসূচি চালাচ্ছে বিভিন্ন দেশ। শনিবার থেকে ফাইজার বায়োএনটেকের টিকাদান শুরু করেছে হাঙ্গেরি। রোববার থেকে স্পেন, বেলজিয়াম, জার্মানি, ফ্রান্স, ইতালিতে শুরু ফাইজারের টিকা কার্যক্রম। নুসরাত সেরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যের রকফোর্ডে বন্দুকধারীর গুলিতে 3 জন নিহত হয়েছেন। আহত হয়েছে আরও 3 জন। শনিবার রাতে হতাহতের এই ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে হামলার পর জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে, তবে এখনও ওই এলাকায় অভিযান চলছে। এখনও নিহতদের পরিচয় জানা যায়নি। এছাড়া হামলার কারণ নিশ্চিত নয় বলে জানায় তারা। এদিকে হামলার পর পুরো এলাকাটি ঘিরে রাখা হয়েছে। ওই এলাকায় পুলিশ মোতায়েন ছাড়াও বাসিন্দাদের বাড়িতে থাকার নির্দেশ দিয়েছে পুলিশ। ইরানের রাজধানী তেহরানের উত্তরে পাহাড়ি এলাকায় তুষার ঝড়ে 10 পর্বতারোহীর মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন 7 জন। স্থানীয় সময় শনিবার উত্তর তেহরানের আলবর্জ পর্বতমালায় একটি স্কি রিসোর্টের কাছে এই দুর্ঘটনা ঘটে। তুষার ঝড় শুরু হলে দুর্যোগ ব্যবস্থাপনা কর্মীরা অভিযান চালিয়ে পাহাড় থেকে 9 জনের মরদেহ উদ্ধার করেন। আহত অবস্থায় একজনকে উদ্ধার করলেও পরে হাসপাতালে নিয়ে আসার পর তারও মৃত্যু হয়। এদিকে ওই এলাকা থেকে 14 জনকে জীবিত উদ্ধার করেছে রেড ক্রিসেন্টের উদ্ধারকর্মীরা। এখনও উদ্ধার অভিযান চালাচ্ছে রেড ক্রিসেন্টের 20টি দল। গত কয়েকদিন ধরে ইরানের বেশ কয়েকটি জায়গায় ভারী তুষারপাত হচ্ছে। বরফের কারণে বহু রাস্তা বন্ধ হয়ে আছে। ব্যাহত হচ্ছে জনজীবন। ইংলিশ প্রিমিয়ার লিগে 7 ম্যাচ পর জয় পেয়েছে আর্সেনাল। লন্ডন ডার্বিতে চেলসিকে হারিয়েছে 3-1 গোলে। অন্যদিকে নিউক্যাসলকে হারিয়ে পয়েন্ট টেবিলের 5-এ উঠে এসেছে ম্যান সিটি। আর রোমাঞ্চকর লড়াইয়ে লেস্টার সিটির সঙ্গে 2-2 গোলে ড্র করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। ইংলিশ প্রিমিয়ার লিগে বড় নাম আর্সেনাল, কিন্তু ঐতিহ্যবাহী ক্লাবটি নামের প্রতি সুবিচার করতে পারছিল না। চলতি মৌসুমে বেহাল দশা তাদের। মিকেল আর্তেতার এই আর্সেনালও যে কোনো দলের জন্য ভয়ঙ্কর হয়ে উঠতে পারে, প্রমাণ মিলল লন্ডন ডার্বিতে। লিগের অন্যতম শক্তিশালী দল চেলসির বিপক্ষে দাপুটে জয় গানারদের। ঘরের মাঠে শুরু থেকে আধিপত্য আর্সেনালের। বিরতির আগেই লাকাজেতে ও জাকার গোলে 2-0 ব্যবধানে এগিয়ে যায় আর্তেতার দল। দ্বিতীয়ার্ধের শুরুতে বুকায়ো সাকার গোলে ব্যবধান 3 গুণ করে গানাররা। আর্সেনালের নান্দনিক সব গোলের বিপরীতে নিষ্প্রভ ছিল চেলসি।
সান্ত্বনাসূচক একমাত্র গোলটি ট্যামি আব্রাহামের। যোগ করার সময় পেনাল্টির সুযোগ পেয়েও কাজে লাগাতে ব্যর্থ চেলসির জর্জিনিও। শেষ 4 ম্যাচের 3টি হেরে পয়েন্ট টেবিলের 7-এ নেমে গেছে ল্যাম্পার্ডের দল। এদিকে নিউ ক্যাসেলের বিপক্ষে কাঙ্ক্ষিত জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি। ইতিহাদে 2-0 গোলে জিতেছে গার্দিওলার দল। ম্যাকপাইদের বিপক্ষে ঘরের মাঠে টানা 12 ম্যাচে জয় সিটির। গুন্ডুয়ান ও ফেরান তোরেসের নৈপুণ্যে পয়েন্ট টেবিলের 5 নম্বরে উঠে আসলো সিটিজেনরা। রোমাঞ্চকর লড়াই উপহার দিয়েছে লেস্টার সিটি ও ম্যানচেস্টার ইউনাইটেড। লেস্টারের মাঠে জয়ের সুবর্ণ সুযোগ তৈরি করেছিল রেড ডেভিলস, তবে শেষ দিকে আত্মঘাতী গোল হজম করে ড্র নিয়ে মাঠ ছাড়তে হয় তাদের। গোলের একাধিক সুযোগ নষ্ট করে ইউনাইটেডের আক্ষেপ বাড়িয়েছে রাশফোর্ড। এ ম্যাচের ফায়দা লুটেছে এভারটন। শেফিল্ডের সঙ্গে 1-0 গোলে জিতে পয়েন্ট টেবিলের 2-এ উঠে এসেছে আনচেলত্তির দল। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ইপিএল এর শীর্ষে থেকে ক্রিসমাস পরবর্তী ম্যাচে নামবে লিভারপুল। রাত 10:30টায় অল রেডদের প্রতিপক্ষ ওয়েস্ট ব্রমউইচ। অ্যানফিল্ডে জয়ের ধারা বজায় রাখতে আত্মবিশ্বাসী ক্লপের দল। ঘরের মাঠে লিভারপুলের রেকর্ড অবিশ্বাস্য। অ্যানফিল্ডে সবশেষ 2017 সালে প্রিমিয়ার লিগের ম্যাচ হেরেছে অল রেডস। সেই ম্যাচে হারের যন্ত্রণায় পুড়িয়েছে যে ম্যানেজার, সেই স্যাম অ্যালাডাইসের বিপক্ষেই আবার লড়াই। সেবার ক্রিস্টাল প্যালেসের ম্যানেজার ছিলেন স্যাম, আর এবার ওয়েস্ট ব্রমের দায়িত্বে। ছন্দে তুঙ্গে থাকা লিভারপুলকে এ যাত্রায় রুখে দেয়া কঠিন হবে স্যামের শিষ্যদের জন্য। গেল ম্যাচে বেঞ্চে থাকলে ওয়েস্ট ব্রমের বিপক্ষে শুরুর একাদশে থাকবেন মোহাম্মদ সালাহ। সালাহর লিভারপুল ছাড়ার গুঞ্জন উড়িয়ে দিয়েছেন অলরেড বস ইউর্গেন ক্লপ। সালাহ ছন্দে আছে, ভালো সময় কাটাচ্ছে লিভারপুলে, প্র্যাকটিসেও খুব প্রফুল্ল থাকছে সে। ক্লাব ছেড়ে দেওয়ার মতো কোনো পরিস্থিতি সত্যিকার অর্থে তৈরি হয়নি। আমরা শীর্ষে আছি, তবে শিরোপা জিততে আরো অনেক পয়েন্ট নিতে হবে। মেলবোর্ন টেস্টের দ্বিতীয় দিন শেষে সুবিধাজনক অবস্থায় ভারত। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার 195 রানের জবাবে দিন শেষে টিম ইন্ডিয়া সংগ্রহ 5 উইকেটে 277 রান। 82 রানের লিড তাদের। 1 উইকেটে 36 রান নিয়ে দিন শুরু করে ভারত। 50-র সুযোগ হাতছাড়া করে শুভমান গিল আউট হন 45 রানে। পূজারা আর বিহারি উইকেটে সেট হয়েও আউট হন 17 আর 21 রানে। 116 রানে 4 উইকেট হারিয়ে কিছুটা বিপাকে পড়ে সফরকারীরা, কিন্তু এক প্রান্ত আগলে রাখেন আজিঙ্কা রাহানে। 50-র পর তার ব্যাটে আসে সেঞ্চুরিও, তবে 74 আর 104 রানে দুবার তার ক্যাচ ছাড়ে অজি ফিল্ডাররা। তৃতীয় দিন লিড বাড়ানোর সুযোগ ভারতের সামনে। রাহানে অপরাজিত 104 রানে, সঙ্গে জাদেজা আছেন 40 রানে, আর ভারত এগিয়ে 82 রানে। মাউন্ট মঙ্গানুই টেস্টের দ্বিতীয় দিন শেষে নিউজিল্যান্ডের চেয়ে 401 রানে পিছিয়ে পাকিস্তান। প্রথম ইনিংসে 431 রান করে অল আউট হয় নিউজিল্যান্ড। 3 উইকেটে 222 রান নিয়ে দ্বিতীয় দিন ব্যাট শুরু করে কিউইরা। অধিনায়ক কেইন উইলিয়ামসনের সেঞ্চুরিতে প্রথম ইনিংসে গড়ে বড় স্কোর। উইলিয়ামসনকে যোগ্য সঙ্গ দেন নিকোলস ও ওয়াটলিং। এই দুজনই তুলে নিয়েছেন 50। পাকিস্তানের পক্ষে পেসার শাহির আফ্রিদি 4 উইকেট আর লেগ স্পিনার ইয়াসির শাহ 3 উইকেট শিকার করেন। দিন শেষে প্রথম ইনিংসে পাকিস্তানের সংগ্রহ 1 উইকেটে 30 রান। ওপেনার শান মাসুদ 10 রান করে আউট হন জেমিসনের বলে। টানা 2 ঘরোয়া আসরের পর অবসর পেয়েছেন টাইগার ক্রিকেটাররা। যে যার মতো পরিবারকে সময় দিচ্ছেন, তবে পেসার আবু জায়েদ রাহির প্রেক্ষাপট একটু ভিন্ন। ইনজুরি কাটিয়ে উইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য প্রস্তুত হচ্ছেন তিনি। পুরো ফিট থেকেই মাঠে নামতে পারবেন 4 দিনের প্রস্তুতি ম্যাচে। বঙ্গবন্ধু টি-20 কাপে ম্যানেজমেন্টকে চিন্তায় ফেলে ক্রিকেটারদের চোট, তবে সময়ের সাথে স্বস্তি ফিরতে শুরু করেছে। মেডিকেল টিমের সবুজ সংকেত পেয়ে রাহি শুরু করেছেন বোলিং অনুশীলন। দীর্ঘ সময় বায়ু বাবলে থেকে হাঁপিয়ে উঠেছেন ক্রিকেটাররা। হাতে পাওয়া অবসর যে যার মতো করে কাটাচ্ছেন। কেউ পরিবারকে সময় দিচ্ছেন, কেউ বা ঘুরতে গেছেন দেশের বাইরে। একান্ত সময়েও রাহির ভাবনায় থাকছে উইন্ডিজ সিরিজ। প্রায় 1 বছর পর টেস্টে নামবে টাইগাররা। প্রস্তুত থাকছেন নিজে, আর অন্যদের তাগিদ দিয়েছেন দলীয় অনুশীলনের অপেক্ষা না করে ব্যক্তিগত অনুশীলন চালিয়ে যাওয়ার। যারাই আমরা টেস্ট প্লেয়ার আছি, আমাদের ভিতরে কিছু প্র্যাকটিস করা উচিত, যেহেতু তখন টেস্ট শুরু হয়ে গেলে বেশি একটা টাইম পাবো না, আর লঙ্গার ভার্সন ক্রিকেটও তেমন একটা নাই। তো আমার কাছে মনে হয় যারা টেস্ট প্লেয়ার আছে ওরা হয়তো বা বোলিংয়ে একটু বেশি সময় বোলিং করা এবং নতুন বলটা একটু বোলিং করা। তো আমার কাছে মনে হয় এইগুলো কাজ নিজের সেলফ কাজগুলো বাড়িয়ে নিতে হবে।
টি-20 কাপে 3 আর প্রেসিডেন্টস কাপে রাহির শিকার 4 উইকেট। ঘরোয়ার ফর্ম তার পক্ষে কথা না বললেও টেস্টে টাইগারদের সেরা বোলার রাহি। উইকেট কেমন হবে বলা কঠিন। হোল্ডার হেটমায়াররা যেমন পেস বল ভালো খেলেন, তেমনই পেস অ্যাটাকে তারাই এগিয়ে। ফলে স্পিন উইকেটই প্রত্যাশা থাকবে টাইগার স্কোয়াডের। তাই তো বড় দায়িত্ব নিতে হবে রাহিকে। যে ক্যাম্পটা শুরু হবে ওই ক্যাম্পে আমরা লাল বলে আবার স্টার্ট করব। এছাড়াও আমরা দেখবেন যে না ক্রিকেট শুরু হওয়ার সাথে সাথে লাল বল দিয়ে ক্রিকেট শুরু করছি। তো আমার কাছে মনে হয় প্লেয়ারদের ম্যাচ ফিটনেস এখন আছে, যেহেতু শুধু রেড বল ক্রিকেটেই একটু মনোযোগ দিতে হবে। স্পিনারদের টপকে পেসাররা লিড দিয়েছেন ওয়ানডে ও টি-20 কাপে। সেই আত্মবিশ্বাস উইন্ডিজের বিপক্ষে কাজে দেবে বিশ্বাস রাহির। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে রাঙামাটি থেকে শুরু হচ্ছে বঙ্গবন্ধু 2D CHT মাউন্টেইনার বাইসাইকেল প্রতিযোগিতা। পাহাড়ি 300 কিলোমিটার পথ পাড়ি দিতে হবে প্রতিযোগীদের। জয়ের লক্ষ্যে পৌঁছাতে জোর প্রস্তুতি নিচ্ছেন অংশগ্রহণকারীরা। 3 পার্বত্য জেলার 300 কিলোমিটার পাহাড়ি পথ পাড়ি দিতে হবে এই প্রতিযোগিতায়। এতে অংশ নিচ্ছেন পার্বত্য জেলা থেকে 45 জন এবং অন্য জেলা থেকে 55 জন প্রতিযোগী। চূড়ান্ত পর্যায়ের জন্য নিজেদের ঝালিয়ে নিচ্ছেন তারা। বিজয়ী হয়ে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে অংশ নেয়ার স্বপ্নও দেখছেন অনেকেই। সাইক্লিং কি সেটা আমরা জানতাম না, এই রেসটার মাধ্যমে আমরা সাইক্লিংটাকে জানছি, এরপর থেকে পরিচর্যা করছি। একটা রেসের জন্য প্রিপেয়ার হওয়ার জন্য 5-6 হাজার 10-12 হাজার টাকা ক্যারি করা ওদের পক্ষে সম্ভব হয় না। ওরা নিজ উদ্যোগে অনেক কষ্ট করে এরা এগুলো করতেছে। 3 ধাপের এই প্রতিযোগিতার প্রথম দিন সাজেক থেকে রাঙামাটি স্টেডিয়াম পর্যন্ত 130 কিলোমিটার, দ্বিতীয় দিন রাঙামাটি থেকে বান্দরবান স্টেডিয়াম পর্যন্ত 90 কিলোমিটার এবং তৃতীয় দিন বান্দরবান থেকে থানচি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ পর্যন্ত 80 কিলোমিটার পাড়ি দিতে হবে প্রতিযোগীদের। আমার ইচ্ছা আছে আমি টপ 10 এর মধ্যে থাকার জন্য, এটাই আমার টার্গেট। প্রথম এটা অংশগ্রহণ করতেছি, আমার ইচ্ছা যাতে আমি এটা ভালোভাবে ফুল ফিনিশার একজন হইতে পারি। এই প্রতিযোগিতার মাধ্যমে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উদযাপন স্মরণীয় হয়ে থাকবে বলছেন আয়োজকরা। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে এই যে মাউন্টেন বাইক প্রতিযোগিতা, সেটা জনগণের কাছে আমরা একদম কাছাকাছি পৌঁছানোর একটা সুযোগ পেয়েছি এবং এটার মাধ্যমে বঙ্গবন্ধুর এই জন্মশতবার্ষিকীতে এই যে একটা চ্যালেঞ্জ, মাউন্টেন বাইক চ্যালেঞ্জ, এটা একটা নতুন মাত্রা সংযোজন করছে। প্রতিযোগিতায় প্রথম বিজয়ী পাবেন 3 লাখ টাকা, দ্বিতীয় জন 2 লাখ এবং তৃতীয় জন পাবেন 1 লাখ টাকা। এছাড়া জেলা ভিত্তিক বিজয়ী বাইকারদের জন্য রয়েছে আলাদা পুরস্কার। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। এরই সাথে শেষ করছি আজকের বিরতিহীন সংবাদ দুপুর। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আর ফেসবুক, ইউটিউব ও টুইটারে চোখ রাখুন সংবাদের আরো বিস্তারিত।